সবার বাসরাত কাটে স্বামী স্ত্রীর রোমান্টিক মুহূর্ত দিয়ে, কিন্তু এদিকে একজন এমপি হয়েও বাসরাতে নিজের বউকে একটু ছুঁয়ে দিতেও পারছে না। তৌফিক খান হৃদ। রাত 11:30টার সময় হৃদ নিজের রুমে এসে দেখছে তার বেয়াদব বউটা পুরো খাট দখল করে আরাম করে ঘুমোচ্ছে। গায়ে এখনো বিয়ের সাজ আছে, ফর্সা গায়ে লাল শাড়িতে একটু বেশি সুন্দর লাগছে কি মেয়েটাকে? হয়তো হ্যাঁ, এত আরাম করে ঘুমাতে দেখে হৃদের সহ্য হচ্ছে না, তাই একটু জোরে চিল্লিয়ে বলল, এই এই পিচ্ছি, ওঠ। খাট কি তোর বাপের টাকায় কিনা যে এত আরামে ঘুমাচ্ছিস? ক্রিসপি ধরফর করে উঠে বুকে ফু দিল। মেয়েটা একটু বেশি ভয় পেয়েছে কিনা। একটু স্বাভাবিক হয়ে ক্রিসপি মাথা তুলে তাকায়। তাকাতেই দেখতে পায় একজন অতি সুন্দর যুবককে। কালো প্যান্ট, কালো শার্ট গায়ে জড়ানো, শার্টের হাতা কোনোই পর্যন্ত গুটানো, গায়ের রং ধবধবে সাদা। হয়তো মায়ার চাইতেও একটু বেশি সুন্দর ছেলেটা। ক্রিসপির মনে মনে রাগ হলো ছেলেটাকে দেখে। তার ধারণা সুন্দর শুধু মেয়েরাই হবে, ছেলেরা না। হৃদের আর সহ্য হচ্ছে না মেয়েটাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে, তাই আবার ধমক দিয়ে বলল, এই পিচ্ছি, তুমি শুনতে পাও না? বিছানা থেকে নামো, ঘুমাবো আমি। ক্রিসপি কেঁপে উঠলো আবার। খাট থেকে নামবে কেন সে? তার ননদ তিথি বলে গেল, এটা তোমার স্বামীর ঘর, মানে আমার ভাইয়ার ঘর, আজ থেকে তুমি এখানেই থাকবে। তাই তো সে এখানেই ঘুমিয়ে গেছে। একটু পর সে মিনমিনে গলায় বলল, কিন্তু আমি নামবো কেন ভাইয়া? এখানে তো আমাকে সবাই থাকতে বলে গেল। আমার স্বামীর ঘর নাকি? হৃদের মাথা গরম হয়ে গেছে, এই মেয়ে বিয়ের রাতেই আমাকে ভাই বানিয়ে দিচ্ছে। হৃদ 2 হাত দিয়ে চুল টেনে ধরল। সব হয়েছে ওই বাবা মার জন্য, ওদের জন্যই এই বাচ্চা মেয়েটা গলায় ঝুলেছে আজ। এটা তার স্বামীর ঘর সেটা জানে, কিন্তু আমি যে তার স্বামী হই সেটা আর জানে না। বেয়াদব মেয়ে একটা। অতঃপর সে রেগে বলল, এই এই পিচ্ছি, আমি তোর কোন জন্মের ভাইয়া হই? এসে থেকে এই পিচ্ছি বলার জন্য ত্রিস্পির একটু রাগ হলো। তার তো একটা সুন্দর নাম আছে নাকি? পারলে নাম ধরে ডেকে সুন্দর করে কথা বল শালা। আজব লোক তো আপনি। আমার বয়স 17+। আমাকে কোন দিক দিয়ে আপনার পিচ্ছি মনে হয় তাহলে? সব দিক দিয়ে তুই পিচ্ছি। এখন সর সামনে থেকে, ঘুমাবো। তোর সাথে সারা রাত বকবক করার মতো সময় নেই আমার। দেখুন, আমার নাম তাসফিয়া খান তৃষ্টি। এত বড় নাম না বলতে পারলে মায়া বলে ডাকেন, তবু পিচ্ছি বলে ডাকবেন না প্লিজ, শুনতে ভালো লাগছে না। শুনতে হবে না তোমাকে। খাট থেকে দয়া করে নামো, ঘুমাবো আমি। তাহলে আমি ঘুমাবো কোথায়? সেটা আমি কিভাবে বলবো? পারলে ফ্লোরে ঘুমাও, না হলে থাকো সারা রাত বসে। কথাটা বলতেই উনি শুয়ে পড়ল ধরাম করে খাটের এক সাইডে। ক্রিসপি বসে বসে ভাবছে সে এখন কি করবে। এত ঠান্ডার মধ্যে তার পক্ষে ফ্লোরে শুয়ে থাকা সম্ভব নয়। আর তার কাছে তো এখন কোনো কম্বল নেই, যেটা ছিল সেটাও লোকটা নিয়ে নিল। এই যে শুনছেন? আবার কি হলো? তোমাদের জন্য কি শান্তিতে ঘুমাতে পারবো না আমি একটু? আমাকে একটা কম্বলের ব্যবস্থা করে দেবেন তো নাকি? এই ঠান্ডার মধ্যে আমি ঘুমাবো কিভাবে? সেটা আমি কিভাবে বলবো? আর আম্মু দ্বিতীয় কোনো কম্বল রাখিনি এই ঘরে। আজকে নিয়ে গেছে কম্বল আর কোলবালিশ। বজ্জাত শাশুড়ি, আজকে এইসব নিয়ে যেতে হয়েছে তোকে। এখন আমি কি ওই লোকটার বুকের উপর ঘুমাবো নাকি? যত সব। মনে মনে কথাটা বলে একটু পর ক্রিসপি বলল, তাহলে আমি এখন ঘুমাবো কিভাবে এই শীতে? হৃদ বিরক্ত হয়ে বলল, আমি কি করে বলবো? সবাই ঘুমিয়ে গিয়েছে, তুমিও দয়া করে ঘুমাও এই কম্বলের ভিতর এখন আপাতত। খবরদার আমার গায়ে যেন তোমার শরীর স্পর্শ না করে, না হলে কিন্তু সত্যি সত্যি ফ্লোরে ঘুমাতে হবে তোমাকে। ক্রিসপি মনে মনে ভেঙচি কেটে বলল, আমি যেন ওনার শরীরে স্পর্শ পাওয়ার জন্য মরে যাচ্ছি। ঢং দেখে আর বাঁচি না। ক্রিসপি মনে মনে হৃদকে কয়েকটি গালি দিয়ে হৃদের কম্বলের মাঝে শুয়ে পড়ল, মাঝে ফাঁকা রেখে বেশ খানিকটা। কিন্তু এদিকে হৃদের চোখে কোনোভাবেই ঘুম ধরা দিচ্ছে না। তার বয়স যখন 9 তখন থেকে একা ঘুমাতে শুরু করেছিল সে, কিন্তু আজ হঠাৎ কোনো মেয়ের পাশে আর একই কম্বলের নিচে ঘুমাতে কেমন যেন অস্থির অস্থির লাগছে বুকের ভিতর, আনচান আনচান করছে। পিচ্ছি মেয়েটার শরীরের কড়া পারফিউমের গন্ধ নাকে এসে লাগছে। কিছু সময় পার হতেই
নিজের শরীরের উপর ঠান্ডা কিছু অনুভব করলো হৃদ। একটু ভালো করে খেয়াল করে বুঝতে পারলো বেয়াদব পিচ্চি বউটা তাকে কোল বালিশের মতো করে পিছিয়ে ধরছে আস্তে আস্তে। হাত তার বুকের উপর আর পা পেটের উপর দিয়ে ঘুমানোর চেষ্টা করছে আরাম করে। এদিকে হৃদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই শীতের মধ্যেও তার শরীর দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। মা ছাড়া কোনো মেয়ের সাথে সহজে কথা না বলা ছেলেটা আজ কোনো মেয়ের বন্ধনে পড়ে গেছে মনে হচ্ছে। হৃদ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। হৃৎপিণ্ডটা ভীষণ দ্রুতভাবে চলাচল করছে মনে হচ্ছে। হৃদ কোনো উপায় না পেয়ে আস্তে করে গায়ে থেকে মায়ার পাটা নামিয়ে দিল। শরীরের ঘাম মুছে ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে সিঙ্গেল সোফায় হেলান দিয়ে বসে সিগারেট টানতে লাগলো হৃদ। পাঠকগণ চলুন এদের পরিচয় দেয়া যাক। হৃদের আব্বুরা দুই ভাই। হৃদের আব্বু বড়, নাম আমজাদ খান, স্ত্রী সালমা খান। তাদের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তৌফিক খান হৃদ, মেয়ের নাম এলিরা খান। হৃদের ছোট চাচা ইকবাল খান, স্ত্রী সাইমা বেগম। তাদের এক ছেলে নাম তৌসিফ খান শুভ। তৃষ্পির আব্বুরাও দুই ভাই। মায়ার বড় চাচার নাম আনোয়ার শেখ, স্ত্রী আয়েশা বেগম। তাদের এক ছেলে এবং দুই মেয়ে। ছেলে আসিফ শেখ, বড় মেয়ে জুবাইদা শেখ, ছোট মেয়ে শামিমা শেখ। তৃষ্পির আব্বু ছোট, নাম রবিউল শেখ, মৃত। স্ত্রী ফরিদা বেগম মৃত। তাদের আদরের এক মেয়ে তাসফিয়া শেখ তৃষ্পি, তবে খানবাড়ির বউ হওয়াতে নাম হয়েছে তাসফিয়া খান তৃষ্পি। ভীষণ সুন্দর একটা সকাল। চারিদিকে রোদে ঝলমল করছে সব। জানালার ফাঁক দিয়ে এক টুকরো রোদ এসে মুখে লাগতেই বিরক্ত মুখে উঠে বসলো তৃষ্পি। চারপাশে তাকিয়ে একবার বিছানার দিকে চোখ যেতেই চোখ কপালে উঠে গেল তার। বিছানার এক পাশটা ফাঁকা, কম্বলটা এলোমেলো ভাবে তার গায়ে জড়িয়ে আছে। কোথাও হৃদকে দেখতে পেল না। তৃষ্পি ভ্রু কুঁচকে বিড়বিড় করে বলল, এই লোকটা কোথায় গেল? আবার আমাকে ঘুম থেকে না তুলে? শ্বশুর বাড়িতে এত বেলা করে ঘুমালে মান সম্মান থাকবে আমার আর? বেশ কিছুক্ষণ বিড়বিড় করে বউকে বিছানা থেকে নেমে দাঁড়াতেই তার চোখ পড়ল বারান্দার দিকে। কাঁচের দরজাটা আধ খোলা, হালকা ঠান্ডা বাতাস আসছে সেখান থেকে। কৌতূহল নিয়ে তৃষ্পি ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে। বারান্দায় গিয়ে যা দেখলো তাতে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকলো তৃষ্পি। হৃদ এক কোণে সিঙ্গেল সোফায় হেলান দিয়ে বসে আছে, হাতে আধ খাওয়া সিগারেট। চোখ দুটো লালচে লালচে ভাব, হয়তো সারা রাত ঘুমায়নি। চুলগুলো এলোমেলো ভাবে কপালে পড়ে আছে, মুখে এক টুকরো ক্লান্তির ছাপ। এই মুহূর্তে হৃদকে দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে শিওর, কিন্তু তৃষ্পির সেরকম কোনো অনুভূতি হচ্ছে না। তৃষ্পি ঠোঁট বাঁকিয়ে বলল, এই যে এমপি সাহেব, বারান্দায় বসে বসে ধোয়া ওড়াচ্ছেন কেন? ভূত দেখেছেন নাকি? হৃদ হঠাৎ কোনো মেয়ের কণ্ঠে চমকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে গম্ভীর গলায় বলল, তুমি এত সকালে এখানে কি করছো? তৃষ্পি হাত দুটো কোমরে রেখে গিন্নির মতো করে বলল, এখন আপনার এত সকাল মনে হচ্ছে এমপি সাহেব? রোদ যে মাথার উপর দেখতে পাচ্ছেন না, আর আপনি এখানে বসে সিগারেট খাচ্ছেন। জানেন এটা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিগ্রস্ত? হৃদ ভ্রু তুলল। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ পিচ্চি মেয়ে? হ্যাঁ দিচ্ছি, কারণ আপনি আমার আমার কিছু বলতে গিয়েও থেমে যায় তৃষ্পি। একটু ইতস্তত করে বলল, যাই হোক, এইসব খারাপ অভ্যাস ছাড়েন। তৃষ্পির কথা শেষ হতেই হৃদ সিগারেটের ধোঁয়া উড়িয়ে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো, আমার কি? ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো হৃদ। তৃষ্পি হালকা গলা খাকারি দিয়ে মিনমিনে গলায় বলল, আপনি আমার না মানে স্বামী হন, সেটাই বলতে চাচ্ছিলাম আর কি। হৃদের চোখে হালকা বিস্ময়। যাকে দেখে সবাই ভয় করে তার সাথে এই পিচ্চি মেয়েটা কিভাবে কথা বলে যাচ্ছে তখন থেকে মুখে মুখে। গত রাতের কথা মনে পড়তেই সে অস্বস্তিতে হালকা কাশলো। তুমি ঘুমের ঘোরে অনেক নড়াচড়া করো, সেটা কি জানো? তৃষ্পি হালকা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, মানে? কিছু না, যাও ফ্রেশ হয়ে নিচে যাও, কাজ করো গা গিয়ে। তোমাকে এখানে বসে বসে গিলতে আনা হয়নি। হৃদের কথাটা তৃষ্পির বুকে গিয়ে লাগলো যেন। তাকে এভাবে খোটা না দিলেও তো পারতো। তৃষ্পি বিড়বিড় করে বলল, শালা বজ্জাত জামাই, বউকে সম্মান দিতে জানে না। ভাই তোকে এমপি বানাইছে কে বে? তার মুখে দিয়ে ঝটা মেরে আসা দরকার। এমন গুমড়ো মুখকে এমপি পদে কে দাঁড় করায় কে জানে? তৃষ্পিকে বিড়বিড় করে কিছু বলতে দেখে হৃদ বলল,
এই পিচ্ছি, এই কি বিড়বিড় করছো তুমি? ক্রিসপি হৃদের দিকে তাকিয়ে ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, কিছু না। আচ্ছা, আমি কি আপনাকে খুব বিরক্ত করেছি? রাতে আমার ঠিক মনে পড়ছে না। হৃদ আস্তে করে বলল, মরার মতো ঘুমালে মনে পড়বে কিভাবে? এই কি বললেন আপনি? কিছু না, যাও সরে দাঁড়াও সামনে থেকে। ওয়াশরুম যাব আমি ফ্রেশ হতে। ক্রিসপি হৃদকে ভেঙচি কেটে মনে মনে বলল, শালা হনুমানের বাচ্চা, আমার শরীরে কি অ্যালার্জি আছে যে পাশে ঘুমাতে না পেরে বারান্দায় এসে ঘুমিয়েছিলি? এমন সময় বাইরে থেকে এলিরার কণ্ঠ শোনা গেল। ভাবি উঠেছেন নাকি? ক্রিসপি তার ননদের কণ্ঠ পেয়ে বারান্দা থেকে গিয়ে দরজাটা খুলে দিল। জি জি, বলুন আপু। ক্রিসপিকে আপনি করে কথা বলতে দেখে খানিকটা রাগ নিয়ে কথা বলল এলি। আম্মু নিচে ডাকছেন নাস্তা করতে। আর শোন, আমি তোর বয়সী, তাই আজ থেকে আমরা ফ্রেন্ড, কেমন? তাই কোনো আপনি তুমি বলা যাবে না, সোজা তুই বলে কথা বলবি, ঠিক আছে? ক্রিসপির কি যে আনন্দ লাগছে শ্বশুর বাড়িতে এসে ননদের সাথে ফ্রেন্ডশিপ করতে পেরে, কিন্তু নিজের আনন্দটা চেপে রেখে মুচকি হেসে মিনমিনে গলায় বলল, ঠিক আছে, চেষ্টা করব। ডাইনিং টেবিলে সবাই বসে অপেক্ষা করছে ক্রিসপি আর হৃদের জন্য। কিছুক্ষণ যেতেই দুজন একে অপরের আগে পিছে নেমে আসলো। হৃদ গিয়ে একটা চেয়ার দখল করে নিল শুভর পাশে, আর ক্রিসপি দাঁড়িয়ে থাকলো কারণ সে বুঝতে পারছে না কোথায় বসবে সেটা। একটু পর সে তার শ্বশুরের নরম গলা শুনতে পেল। গুড মর্নিং ত্রিসিপি মামুনি, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আরে তিসপি, তুই দাঁড়িয়ে কেন? বস এখানে। বাবা তুমিও না। আরে আমি আবার কি করলাম? আর তুমি ওর সাথে তুই করে কথা বলছো কেন এলিরা? আরে বাবা, আমি আজকে ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি, আর তুমি বললে না যে ওকে আমার ক্লাসে ভর্তি করিয়ে দেবে এখানে, তাই আগে থেকে ফ্রেন্ডশিপ করে নিলাম আমরা। শুভ এলির কথা শুনে মনে মনে বিড়বিড় করে বলল, ডং দেখে আর বাঁচি নাই পিচ্ছি মেয়ে। ইয়ার সবাই ওর কাছে ভালো, শুধু আমি বাদে কুত্তি একটা। এলির কথায় সবাই হাসলো, শুধু হৃদ আর শুভ বাদে। একটু পর পর অভি খোঁচা দিতে লাগলো হৃদকে। আপনাদের বলা হয়নি, হৃদ আর শুভ এদের দুজনের ভাইয়ের সম্পর্কের চেয়ে ওদের কাছে বন্ধুত্বের সম্পর্ক বেশি। এক কথায় ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। কিরে, তোর বাসর রাত কেমন কাটলো? হৃদ শুভকে কোনোই দিয়ে গুতা মেরে বলল, পিচ্ছি মেয়েকে বিয়ে করে দেখো, তখন বুঝতে পারবি বাসরাত কেমন কাটলো সেটা। আমি তো বিয়ে করতে চাই, যদি তোর বোন রাজি থাকে। তোর সাথে কখনো আমার বোনের বিয়ে দিব না। এমন বলিস না প্লিজ, বুকে ব্যথা ভীষণ। নাটক কম করো। ভাইয়া, তোমরা দুজনে কি কথা বলছো গো এত আস্তে আস্তে? হৃদকে কথা বলতে না দিয়ে শুভ বলল। তুই শুনে কি করবি, খাওয়াই মন দে। এলি মুখ বেঁকিয়ে বিড়বিড় করে বলল। তোকে কে জিজ্ঞাসা করেছে রে, বাদুর মুখো? ক্রিসপি চুপচাপ খেয়ে যাচ্ছে মাথা নিচু করে, মনে হচ্ছে এখানে ওর মতো ভদ্র কেউ নেই। একটু পর আমজাদ ক্রিসপিকে ডাকলো। ত্রিসিপি মামুনি, জি বলেন। তোমার বাড়িতে কল করেছিলাম, তোমার চাচাকে বলেছি তোমার ডকুমেন্টগুলো ঠিক করে রাখতে। আমি আজ বা কাল গিয়ে নিয়ে আসবো সময় করে। তোমার ভর্তি পরশুদিন করে দিব, তুমি রেডি থেকো কেমন? আর তোমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না তো মামুনি? জি না আব্বু। আহ শান্তি, বৌমার মুখে আব্বু ডাক শুনলাম। দেখ ইকবাল, আমার বৌমাটা কত মিষ্টি দেখতে। দেখতে তো হবে কার ছেলের বউ। অভিনয় কম করো ভাই, ছেলে আমার ও আছে দেখবে, তখন সেও আমাকে আব্বু আব্বু বলে ডেকে যাবে সারাক্ষণ। সালমা বেগম বিরক্ত হয়ে বললেন। আহা, থামবে তোমরা? কি শুরু করেছো দু ভাইয়ে? আমজাদ খান স্ত্রীর কথায় চুপ করে গিয়ে অভিকে জিজ্ঞাসা করলো। রিদ, আজকে তোমার কোনো কাজ আছে? পার্টি অফিসে একটু কাজ আছে আব্বু। কিন্তু কেন? আমজাদ খান গম্ভীর গলায় বলল। অভি আর লিনা আসছে লন্ডন থেকে, সাথে তোমার খালাও আছে। তুমি একটু সময় করে ওদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসো। হৃদ ব্রুকোচকে একবার রুহির দিকে তাকালো। রুহি তখন মাথা নিচু করে খাবার খাচ্ছে, যেন কথাগুলো তার সাথে কোনো সম্পর্কিত নেই। কিন্তু হৃদ তো জানে এই মেয়ে এই বাড়িতে আসলে ক্রিসপির সাথে কি অবস্থা করবে সেটা। সে তার বাবাকে বলল। আমারও তো সময় নেই, তোমার শালিকে তুমি গিয়ে নিয়ে এসো গা। আমজাদ খান রেগে বললেন। আমার শালি তোমার কে হয় বিয়াদব? আমার খালা হয়, তবে আমি গিয়ে নিয়ে আসতে পারবো না। পারলে তুমি গিয়ে নিয়ে এসো,
না হলে ড্রাইভারকে পাঠাও। হৃদ কথাটা বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, শুভর দিকে তাকিয়ে বলল। চলো, দেরি হয়ে যাচ্ছে। আমজাদ খান চুপচাপ ছেলের প্রস্থান দেখলেন, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন। এই ছেলে আমার হাতে পারে না, আমি নিশ্চিত ছেলে বদলে গেছে হসপিটালে। সালমা খান স্বামীর কথায় রেগে গিয়ে বলল। একদম আমার ছেলের নামে উল্টোপাল্টা বলবে না। ও আমার হিরোর টুকরো ছেলে। ইকবাল খান এদের কথা শুনে বলল। আরে দাদা ভাবি, থামো তো, তোমরা কি শুরু করছো? ইকবাল খানের কথায় ওনারা দুজন থামলো। একটু পর সালমা খান ভেজা গলায় বললেন। তুমি সবসময় ছেলেটার সাথে এমন করো। ওর সাথে তোমার কোন জন্মের শত্রুতা শুনি? ও যেদিন থেকে রাজনীতি করছে সেদিন থেকে ও আমার শত্রু। আমজাদ খান বিরক্ত মুখে চেয়ার ছেড়ে অফিসে চলে গেলেন। ভাইকে যেতে দেখে ইকবালও দৌড় লাগালো আমজাদ খানের পিছে। সাইমা বেগম পেছন থেকে বলল। আরে আসতে যাবে তো, পড়ে যাবে তো নাকি? আরে টিফিনটা তো নিয়ে যাও। সময় নেই বউ, বেশি দেরি হলে ভাই আমাকে আস্ত রাখবে না আজ। ইকবাল খানের কথা শুনে এলিয়া তৃষ্পি মুখ টিপে হাসছে, সাথে সালমা বেগমও। এদের হাসি দেখে সাইমা লজ্জা পেয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। একটু পর তৃষ্পি এলিকে জিজ্ঞাসা করলো। আচ্ছা এলি, তোর ভাই লীনা আপুদের আনতে গেল না কেন? আর বলিস না, নীলাপু একদম ভীষণ গায়ে পড়ে একটা মেয়ে। এলির কথায় তৃষ্পি কৌতূহলী হয়ে বলল। গায়ে পড়া মানে? লীনা আপু হৃদ ভাইয়াকে ভালোবাসে সেই 10 বছর আগে থেকে, কিন্তু হৃদ ভাইয়া এখনো পাত্তা দেয় না তাকে। বাড়ির সবাই জানে এটা। বিয়ের ব্যাপারে কথা হয়েছে, কিন্তু আব্বু আর ভাইয়ার জন্য বিয়েটা হয়নি। তখন কি কান্না করা, আপু ভাইয়ার পায়েও পড়েছিল বিয়ে করার জন্য। বিয়েটা না হওয়াতে লীনা আপু রাগে দুঃখে দেশ ছেড়ে চলে গিয়েছিল 18 বছর আগে পড়াশোনা করতে। আজ 7 বছর পর দেশে আসছে, তাও সোজা আমাদের বাড়িতে ভাইয়াকে দেখার জন্য। তৃষ্পির মুখের হাসিটা মিলিয়ে গেল। বুকের ভেতর অদ্ভুত একটা চাপা অস্বস্তি জমল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল। সে কি এখনো তোর ভাইকে ভালোবাসে এলি? এলি ঠোঁট কামড়ে বলল। হয়তো। এদিকে হৃদ গাড়িতে বসে শক্ত হাতে স্টিয়ারিং ধরে আছে। শুভ পাশে থেকে ফিসফিস করে বলল। কি করবি এখন? তোকে তো নীলা ভালোবাসতো, তাহলে তো মনে হয় পাগল হয়ে যাবে, আর তিসপির সঙ্গেও খারাপ ব্যবহার করবে। আসতে দে আগে, পরে যা হওয়ার হবে। শুভ হালকা হেসে বলল। তাও সাবধানে থাকিস, নীলা আপু চুপ করে থাকার মেয়ে না। দুপুরের দিকে এয়ারপোর্টে দাঁড়িয়ে অভি ফোন করলো আমজাদ খানকে। আঙ্কেল, আমরা নেমে গেছি, কিন্তু হৃদ ভাই তো এখনো আসেনি। আমজাদ খান কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন। ড্রাইভার যাচ্ছে, একটু অপেক্ষা করো। লীনা ঠোঁট বাঁকিয়ে বলল। আমি জানতাম ও আসবে না, নিজেকে কি ভাবে কে জানে। অভি শান্ত গলায় বলল। প্লিজ লিনা, শুরু করিস না আর। কিছুক্ষণ পর ড্রাইভার গিয়ে ওদের নিয়ে এলো। বাড়ির সামনে গাড়ি থামতেই তৃষ্পি বারান্দা থেকে দেখলো লীনা নামছে। দুজনের চোকাচুকি হতেই বাতাস যেন ভারী হয়ে উঠল। লীনা ভেতরে ঢুকে চারপাশে চোখ বোলালো একবার। তার চোখে একরাশ আত্মবিশ্বাস, ঠোঁটে হালকা বাঁকা হাসি। কেমন আছেন খালা? সালমা খানের হাত ধরে বলল সে। সালমা খান আদর করে বললেন। ভালো আছি মা, তুই তো একেবারে বদলে গেছিস। লীনার চোখ তখন কারো খোঁজে ঘুরছে। হঠাৎ তার চোখ গিয়ে থামলো সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা তৃষ্পির উপর। তৃষ্পি একটা কালো রঙের শাড়ি পরেছিল, চুলগুলো খোলা, শান্ত, কিন্তু চোখে দৃঢ়তা। লীনা একটু থেমে বলল। ওকে। ঘরে কয়েক সেকেন্ডে নীরবতা। এলি গলা খাকারি দিয়ে বলল। ও আমার ভাবি, হৃদ ভাইয়ার বউ। কথাটা শুনেই লীনার মুখের হাসি জমে গেল। চোখের ভেতর ঝিলিক খেলো রাগ, অবিশ্বাস আর আঘাতের মিশ্রণ। ও তাই নাকি? তৃষ্পি ধীর পায়ে নেমে এসে সামনে দাঁড়ালো। আসসালামু আলাইকুম আপু। লীনা উত্তর দিলেও গলায় ঠান্ডা ভাব স্পষ্ট। ওয়ালাইকুম আসসালাম। ঠিক তখনই দরজা দিয়ে ঢুকলো হৃদ। এত বছর পর নিজের প্রিয় মানুষকে দেখে চোখ জলজল করে উঠল লীনার। হৃদের বিয়ে হয়ে গেছে সেটাও ভুলে গেল। এখানে যে অনেকে আছে দাঁড়িয়ে সেটাও ভুলে গিয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরল হৃদকে। কাপা কাপা গলায় বলল। কেমন আছো হৃদ? হঠাৎ আক্রমণে কিছুটা পিছিয়ে গেল হৃদ। যখন বুঝতে পারলো তার সাথে কি হচ্ছে, তখন রেগে লীনাকে নিজের শরীর থেকে ছাড়িয়ে দিল এক থাপ্পড়। রাগে শরীর জ্বলছে হৃদের। নিজের বউয়ের শরীর এখনো ছুঁয়ে দেখেনি সে,
আর এই মেয়ে এসে তাকে জড়িয়ে ধরছে। এটা সে কোনো মতেই মানতে পারছে না। এত জোরে মারার জন্য লীনা ছিটকে দূরে সরে গেল। গালে হাত দিয়ে চোখে জল নিয়ে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদের দিকে। সালমা বেগম গিয়ে লীনাকে বুকে টেনে নিল। হৃদের রাগে চোখগুলো রক্তের মতো লাল টকটকে হয়ে গেছে। সামনে থাকা চেয়ারে লাথি মেরে চিল্লিয়ে বলল, এই শোন, আমার থেকে দূরে থাকবি একদম। লজ্জা নেই তোর একটুও? ছেলে দেখলেই তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। এতই যখন ছেলেদের শরীর স্পর্শ করতে চাস তো পতিতালয় যা না। খবরদার, আমার থেকে 10 হাত দূরে থাকবি। ছেলের এইরকম বাজে কথা শুনে সালমা বেগম রেগে গেলেন। কোনোদিন গায়ে হাত না তোলা ছেলেকে থাপ্পড় মেরে বললেন, এই বেয়াদব, এত অসভ্য কথা কোথা থেকে জানলি তুই? তোকে আমি শিখে দিয়েছিলাম? কেমন ধরনের কথা এগুলো? বোনকে কেউ এসব বলে? বল। ওর এটা করার কারণ কেউ তো আমরা আমরা না জানা না। নিজেকে কি মনে করিস তুই যে আমার বোনের মেয়েকে এইভাবে অপমান করলি? হৃদ রেগে বলল, তোমার বোনের মেয়ে যদি আমাকে ভাই মনে করে চলতো তাহলে আমিও তাকে বোন মনে করতাম। ওকে ভালো হয়ে যেতে বলো আম্মু, আমি কিন্তু এসব সহ্য করব না। কথাটা বলে হৃদ যে কাজে এসেছিল সেটা না করেই রাগে ফুঁসতে ফুঁসতে বাইরে চলে গেল। বাইরে গিয়ে জোরে গাড়ি দরজা বন্ধ করতেই পুরো গাড়ি নড়ে উঠল। স্টিয়ারিং শক্ত করে ধরে কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে গাড়ি স্টার্ট দিল। ক্রিসপি চুপচাপ দাঁড়িয়ে এদের কাহিনী দেখছে। তার বরের রাগটাও দেখল। এত সুন্দর ছেলের রাগ করলে কি মানায়? হৃদের চেহারায় যেন সবাইকে আকৃষ্ট করতে সক্ষম। হৃদ লম্বা প্রায় 6 ফুটের বেশি, চওড়া কাঁধ, শক্তপোক্ত গঠন, নিয়মিত জিম করার শরীর। না হলেও শরীরের গঠন জিম করার মতোই থাকে। হৃদের গায়ের রং দুধে আলতা। হৃদের চোখ মুখ তীক্ষ্ণ, চোয়াল শক্ত। সবচেয়ে বেশি নজর কাড়ে তার কালো চোখ দুটো। রাগ করলে সেই চোখ রক্তিম হয়ে ওঠে সেকেন্ডের মধ্যে। চুল কালো, ঘন আর সামান্য এলোমেলো রাখতেই পছন্দ করে। অফিসে গেলে সাধারণত শার্ট প্যান্ট পরে যায়, আর পার্টি অফিসে গেলে পাঞ্জাবি। পোশাকে সে সাদামাটা কিন্তু রুচিশীল পাঞ্জাবি আর ঘড়ি তার প্রিয়। হাতে সবসময় একটা কালো ফিতার ঘড়ি থাকে। ক্রিসপি ভেবে পায় না এই ব্যাটার এত রাগ কিসের। লীনা সালমা বেগমের কোলে মুখ গুজে চোখে জল ফেলছে। অভি বোনের দিকে তাকিয়ে আছে। অভির চোখগুলো লাল হয়ে আছে, হয়তো বোনের চোখের জল সহ্য করতে পারছে না সে। লীনা সহজে কখনো কান্না করেছে বলে অভির মনে হয় না। অভি বোনকে সান্ত্বনা দেওয়ার মতো কথা খুঁজে পাচ্ছে না, কারণ অভি তো হৃদের জন্য তার বোনের পাগলামিগুলো জানে হৃদের জন্য তার বোনের পাগলামিগুলো। আর এটাও জানে লীনা কখনো কোনো ছেলের দিকে তাকায় না, স্পর্শ করা তো দূরে থাক। লীনার পিছেই হাজার হাজার ছেলে ঘুরে, কিন্তু সেসব পাত্তা দেয়নি কখনো, শুধুমাত্র হৃদের জন্য। কিন্তু আজ হৃদ তাকে পতিতালয়ে যেতে বলল। হাস্যকর না ব্যাপারটা? নিজের মনকে বলা হৃদের কথাটা অভি নিজেরও খুব খারাপ লেগেছে। অন্য কেউ হলে তো এখানেই তাকে শেষ করে দিত হয়তো। অভি ধীরে ধীরে এগিয়ে গিয়ে লীনার কাঁধ আলতো করে ধরে ভিজে গলায় বলল, চুপ কর বনু, আমার দিকে তাকা। আমরা তো সবাই জানি তাই না তুই কেমন? তা ওর কথায় এত ভেঙে পড়লে চলবে বল? লীনা কথা বলছে না দেখে আবার বলল, তুই কি এমন করছিস যেটার জন্য লজ্জা পাবি? তুই কি খারাপ? না, তুই শুধু ভালোবেসেছিস, আর ভালোবাসা অপরাধ না। লীনার ঠোঁট কাঁপছে। কিন্তু ও আমাকে যেভাবে বললো সবার সামনে। লীনা আবার বলল, ভাইয়া বলো না, আমি কি সত্যি এতই খারাপ? ও খালাম্মা বলো না গো, তোমার ছেলের বউ হওয়ার মতো কি আমার কোনো যোগ্যতা নেই খালা? কাউকে ভালোবাসার কি অপরাধ বলো না? কেন তোমার ছেলে আমাকে মেনে নিতে পারছে না খালা? আমি যে তোমার ছেলেকে ছাড়া বাঁচতে পারবো না গো। সালমা বেগম লীনার মাথায় হাত বুলিয়ে বলল, কান্না করিস না মা, সব ঠিক হয়ে যাবে। তুই জানিস তো ও কেমন সেটা। তবুও কেন ওর সাথে গেলি অপমান হওয়ার জন্য? মেনে নিলে তো তোকে সে 7 বছর আগেই মেনে নিত। ক্রিসপি কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। নিজের স্বামীকে যদি অন্য কেউ ভালোবাসে, তাকে পাওয়ার জন্য এভাবে কান্না করে তার সামনে, তাহলে কার ভালো লাগবে আপনারাই বলেন? সালমা বেগম লীনাকে সাথে করে নিজের ঘরের দিকে যাওয়ার জন্য উঠতেই অভি শক্ত গলায় বলল, খালা, আমি চাই লিনাকে এখান থেকে নিয়ে যেতে।
ও এখানে থাকলে অপমানিত হবে আরও, আর মানসিকভাবে দুর্বল হয়েও পড়বে। লিনা ধীরে ধীরে ভিজে গলায় বলল, না ভাইয়া, আমি এখানেই থাকবো। আমিও এর শেষ দেখে ছাড়বো। দেখি ওই হৃদ খান কতটা অপমান করতে পারে আমাকে। ও একদিন হলেও আমার জন্য চোখের জল ফেলবে। আমি প্রমাণ করে ছাড়বো যে আমার ভালোবাসা মিথ্যে ছিল না। বনু, বুঝতে পারছিস না কেন? ও এখন আর তোর নেই। ভাইয়া, এক আল্লাহ তো আছে, ভাগ্য থাকলে পাবো একদিন তাকে, ইনশাল্লাহ। আমার ভালোবাসা যদি মিথ্যে হয় তাহলে আমার যেন মরণ হয়। অভি কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। লিনাকে কে বুঝাবে যে হৃদের বিয়ে হয়ে গেছে, সে এখন আর চাইলেও অন্য কারো জীবনে যেতে পারবে না সেটা। সালমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, যেদিন বসে জীবন নষ্ট করতে নেই। ভালোবাসা যদি সত্যি হয়, সে সম্মান দিয়ে ধরে রাখতে হয়, অপমান সহ্য করে নয়। তৃষ্পিকে এনে নীলানাকে নিয়ে যাও। তৃষ্পির চোখ তুলে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা লিনার দিকে। তৃষ্পির কেমন জানি মায়া কাজ করছে মেয়েটির উপর। কি সুন্দর মায়াবী চেহারা। তৃষ্পি মনে মনে বলল। মাশাআল্লাহ। তৃষ্পিকে নড়তে না দেখে এলি বলল, কিরে তিসপি, চল লিনা আপুকে আমার রুমে নিয়ে যাই। চল। এলি এক হাত ধরে আছে, অন্য হাত তৃষ্পি ধরতে গেলে লিনা ছাড়িয়ে নিল। ঠিক আছে, আমি একাই যেতে পারবো, চল। তৃষ্পি খুব ভালোভাবেই বুঝতে পারলো যে তাকে ইগনোর করা হলো তা। তবে সে আর কিছু বলল না। তাদের পিছু সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। হৃদ বাড়িতে আসলো রাত প্রায় 12টার দিকে। ড্রয়িং রুমে ঢুকতেই দেখতে পেল তার মায়ের কোলে মাথা দিয়ে তার পিচ্চি বউটা শুয়ে আছে সোফায়। কারোর উপস্থিতি বুঝতে পেরে সালমা খান তাকালেন দরজার দিকে। হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে তৃষ্পিকে ঘুম থেকে জাগিয়ে বললেন, খেতে দাও, আমি রুমের দিকে গেলাম। সালমা বেগম তৃষ্পিকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে নিজের ঘরের দিকে যেতে লাগলেন সিঁড়ি বেয়ে। হৃদ শান্ত মুখে মায়ের চলে যাওয়া দেখল। হৃদ খুব ভালো করে বুঝতে পারছে তার মায়ের রাগ একটুও কমেনি এখনো। না হলে তৃষ্পিকে এখনো তার মা কোনোদিনই বসিয়ে রাখতেন না, নিজেই থাকতেন। হয়তো হৃদের সাথে কথা বলবে না বলে তৃষ্পিকে সাথে রেখেছে। তৃষ্পি হঠাৎ ঘুম ভাঙতে একটু অপ্রস্তুত হয়ে উঠল। চোখ মুছে উঠে বসলো সে। সামনে দাঁড়িয়ে হৃদ, চোখ মুখে কেমন জানি এক ক্লান্তির ছাপ। তৃষ্পি ধীরে ধীরে বলল, আপনি বসুন, আমি খাবার গরম করে আনছি। হৃদ কিছু না বলে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। তৃষ্পি খাবার পরিবেশন করতে করতে লক্ষ্য করলো আজ হৃদ খুব চুপচাপ। হৃদ চামচ হাতে নিয়েও রেখে দিল। হৃদের এমন ব্যবহার দেখে তৃষ্পি বলল, খাবেন না? হৃদ চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, না, ক্ষুধা নেই। তৃষ্পি এবার একটু শক্ত গলায় বলল, সারাদিন তো কিছু খাননি জানি, রাগ করে নিজের শরীরের ক্ষতি করবেন না প্লিজ। হৃদ যেতে গিয়েও থেমে গেল এবং বলল, শুনো মেয়ে, আমাকে বেশি জ্ঞান দিতে আসবেন একদম, আমার এসব ভালো লাগে না। তৃষ্পি এবার একটু জোরেই বলল, জ্ঞান কোথায় দিলাম? আপনার ভালোর জন্যই তো বললাম নাকি। আমার ভালো কাউকে দেখতে হবে না এত, নিজের কাজ থাকলে করো গিয়ে, না হলে ঘুমাও গা। অল্প একটু তো খেয়ে যান, না হলে শরীর খারাপ করবে তো। হৃদ এবার একটু ধমক দিয়ে বলল, এই মেয়ে, তুই শুনতে পাও না? বললাম তো খাবো না তো। তৃষ্পি, ওকে বলে দাও এই বাড়িতে কেউ রাতে খাবার না খেয়ে থাকে না। সালমা খান সিঁড়ির উপর থেকে কথাটা বলল। হৃদ মায়ের কথা শুনে তেরা গলায় বলল, যিনি বলছেন কথাটা তিনি যেন নিজেও এসে খেয়ে নেয় আর আমাকেও খাবার পরিবেশন করে দেয় দয়া করে, তাহলেই আমি খাবো। আমার খাবার নিয়ে কাউকে এত ভাবতে হবে না। হৃদ আবার বলল, তাহলে আমি খাবার খাচ্ছি কিনা সেটাও কাউকে ভাবতে হবে না এত। সালমা খান জানেন এই ছেলের সাথে বকে কোনো লাভ নেই। হৃদ সারাদিন না খেয়ে থাকলে শরীর খারাপ হয়ে যায়। তাই সালমা খান নেমে আসলেন উপর থেকে এবং হৃদ আর তৃষ্পিকে খাবার পরিবেশন করে দিয়ে নিজেও খেতে বসলেন। তৃষ্পি, বসো, তুমি খেয়ে নাও একসাথে। মাকে টেবিলে বসতে দেখে হৃদ মুচকি হাসলো। হৃদের হাসি দেখে সালমা খানও মুচকি হাসলেন। হৃদ একটু পর তার মাকে বলল, সরি আম্মু, ভুল বুঝো না প্লিজ, তখন রাগের মাথায় ওসব বলে দিয়েছি। বাদ দাও এসব, যা হওয়ার হয়ে গেছে। সরি তো আম্মু, এই দেখো কান ধরছি, তবুও প্লিজ রাগ করে থাকো না। ঠিক আছে। তৃষ্পি শুধু চেয়েছে মা ছেলের অভিমান দেখছে। একটু পর হৃদের কানে ফিসফিস করে বলল, আচ্ছা,
আপনি জানলেন কিভাবে যে মা না খেয়ে আছে তা? মাটা কার আগে, আমার নাকি তোমার? অবশ্যই আপনার। তাহলে নিশ্চয়ই এই 27 বছর বয়সে মায়ের সম্পর্কে সব কিছু জানবো আমি, তাই নয় কি? তা ঠিক। তাহলে আবার গাধার মতো জিজ্ঞেস করছো কেন? হৃদ খেয়ে এসে বিছানায় বসে বালিশে মাথা ঠেকিয়ে গেমস খেলতে লাগলো। ক্রিসপি সালমা খানের সাথে হাতে হাতে সব গুছিয়ে দিয়ে একটু পর রুমে আসলো। রুমে ঢুকেই দেখলো তার বরমশাই দিব্যি আরাম করে বসে গেম খেলছে, মুখে হালকা মনোযোগী ভাব। আঙ্গুলগুলো দ্রুত স্ক্রিনে নড়ছে, মাঝে মাঝে ভ্রু কুচকে যাচ্ছে, আবার কখনো হালকা হাসিও ফুটছে ঠোঁটে। ক্রিসপি দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলো আর মনে মনে বিড়বিড় করলো, এই মানুষটা একটু আগেও কি নাটকটাই না করলো নিচে, আর এখন দেখো যেন কিছুই হয়নি। ক্রিসপি বিছানার দিকে এগিয়ে যেতে যেতে একটু জোরেই বলল, দেশের এমপি সাহেবরা যদি এসব ছাইপাশ খেলে বুড়ো বয়সে, তাহলে তো ছোট বাচ্চারা খেলবেই। এই কি বললে তুমি? আমাকে কোন দিক দিয়ে বুড়ো মনে হচ্ছে তোমার? না 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 না, আপনি বুড়ো হতে যাবেন কেন? আপনি তো ফিডার খাওয়া ছোট বাচ্চা। সরেন তো, ঘুমাবো আমি। বেয়াদবের মতো একটু বেশি বকছো বলে মনে হচ্ছে না? জি না, মনে হচ্ছে না। কথাটা বলেই হৃদের গায়ে থাকা কম্বলটা টেনে নিতে গেলেই হৃদ চিল্লিয়ে উঠল। এই স্টপ! হৃদকে হঠাৎ এইভাবে চিল্লাতে দেখে ক্রিসপির হাতটা ঢিলে হয়ে আসলো কম্বল থেকে, এবং হৃদ চিল্লাচ্ছে কেন সেটা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো, এইভাবে দুপুর রাতে ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন? এই মেয়ে, সার কাকে বলছো তুমি? কেন? আমাকে কম্বল দেন, ঘুমাবো আমি। আলমারি থেকে নিয়ে এসো অন্য একটা, এটা দেয়া যাবে না। এত বড় অপমান সহ্য করতে না পেরে ক্রিসপির রাগে দুঃখে কম্বল না নিয়ে শুয়ে পড়ল হৃদের অন্য পাশে, এবং হৃদকে শুনিয়ে শুনিয়ে বলল, চাচা কেন যে একটা নিরামিষ ছেলের সাথে বিয়ে দিল আল্লাহ জানে। বউকে বুকে না নিয়ে বলে নাকি অন্য কম্বলের নিচে শুতে। এই দিন দেখার জন্য কি বিয়ে করেছিলাম আমি? থাকবো না আমি এই বাড়িতে আর। ক্রিসপিকে এইভাবে বকতে দেখে হৃদ বিড়বিড় করে বলল, বেয়াদব একটা। আচ্ছা, তো নিরামিষ ছেলের সাথে সংসার করছো কেন? চলে যাও বাপের বাড়িতে। তাহলে তো ভালোই হবে। আপনার ওই লীনা পেতনির সাথে প্রেম করা, তাই না? এই একদম ফালতু না বকে ঘুমাও তো। ক্রিসপি আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকলো এবং কিছুক্ষণ পর ঘুমিয়েও গেল। ক্রিসপিকে ঘুমিয়ে যেতে দেখে হৃদ ফোনটা পাশে রেখে ক্রিসপির গায়ে কম্বলটা দিয়ে মাঝে গ্যাপ রেখে শুয়ে পড়ল। ভোরের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে, জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে বিছানার উপর। ক্রিসপির ঘুম ভাঙলো পাখির ডাক আর দূরে আজানের শব্দে। চোখ খুলেই সে পাশ ফিরল, হৃদ নেই। তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। রাতের কথা মনে পড়তেই মুখটা আবার গম্ভীর হয়ে গেল। বাহ বাহ, খুব ভালো। রাত ভর ফোনে গেমস খেলে, এখন হাওয়া। বিড়বিড় করলো সে। ক্রিসপি ধীরে ধীরে উঠে বসলো, আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, এত সুন্দর একটা বউ ঘরে রেখে যার মন বাইরে যায়, সে তো নিরামিষেই। ক্রিসপি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিচে নামলো। ডাইনিং টেবিলের দিকে চোখ যেতেই দেখতে পেল হৃদকে। বউকে একা রেখে কি সুন্দরভাবে পায়ের উপর পা তুলে চা খাচ্ছে আর ফোনে কি যেন মনোযোগ দিয়ে দেখছে। ক্রিসপিকে দেখে সালমা বেগম মিষ্টি হেসে বললেন, কি রে মা, ঘুম ভালো হয়েছে? ক্রিসপি হালকা হাসার চেষ্টা করলো। জি আম্মু। হৃদ ক্রিসপির গলা পেয়ে একবার ঘাড় ঘুরিয়ে দেখলো তাকে। দুজনে চোকাচুকি হতেই হৃদ আবার ফোনে মনোযোগ দিল। কিছুক্ষণ পর আমজাদ খান বাইরে থেকে হেঁটে বাড়িতে আসলেন। হৃদকে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, আজকে ফ্রি আছো তুমি? কেন, কিছু বলছিলে নাকি বাবা? ত্রিসিপিকে ভর্তি করে দিয়ে আসতে বলেছিলাম এলির কলেজে। আমারও তো সময় নেই, তুমি যাও। আমার আজ একটা মিটিং আছে জরুরি, পার্টি অফিসে। মিটিংটা বেশ জরুরি নাকি তোমার বউটা? এখন বর্তমানে মিটিংটা বেশি জরুরি। হৃদের কথা শুনে ক্রিসপি রাগ রাগ ভাব নিয়ে আমজাদ খানকে বলল, থাক আব্বু, কাউকে যেতে হবে না আমার সাথে। আমি আর এলি গিয়ে সব ঠিক করে আসবো। যার যেমন ইচ্ছা। হৃদ ক্রিসপির কথায় আর কোনো পাত্তা না দিয়ে তার আম্মুকে চেঁচিয়ে বলল, আম্মু, আমাকে গরুর মাংসের ঝোল দিয়ে ভাত দাও তো, খেয়ে বাইরে যাব। আছিস বাবা, বস, একটু হয়ে গেছে আমার।
আমজাদ খান হৃদকে বাচ্চা ছেলের মতো করে চিল্লাতে দেখে ধমক দিয়ে বলল, এই বেয়াদব ছেলে, তুমি এখনো বাচ্চা আছো? এভাবে ষাঁড়ের মতো করে চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন? আমাদের ত্রিসিপি মাকেও তো কিছু শেখাতে পারো নাকি? হৃদ একবার তৃষ্পির দিকে তাকিয়ে তার বাবাকে ভ্রুকুচকে বলল, আমাকে কারোর সাথে তুলনা করো না বাবা, আর ওর সাথে তো একদমই না, কারণ আমার মতো হতে হলে ওই মেয়েকে 10 বার এখনও জন্ম নিতে হবে। হৃদের কথা শুনে তৃষ্পি বিড়বিড় করে বলল, তোর মতো হওয়ার কোনো ইচ্ছা নেই আমার, শালা নিরামিষ একটা। এলি তৃষ্পির পাশে থাকায় তৃষ্পির সব কথাই শুনতে পেল। তাই সে তৃষ্পিকে জিজ্ঞেস করলো। আমার ভাই নিরামিষ? হঠাৎ এলির কথা শুনে পাশে তাকাতেই দেখতে পেল এলি মিটমিট করে হাসছে। এলিকে রাগ দেখিয়ে বলল, ভাই, ও যেমন বোন তেমন সামনে থেকে। শুভকে দেখে এলি বিড়বিড় করে বলল। আয়েশা গেছে, ঝড়গাটি একটা। এলিকে বিড়বিড় করতে দেখে শুভ এলির মাথায় থাপ্পড় মেরে বলল, কি বিড়বিড় করছিস আমাকে দেখে তুই সাতচুন্নি? এই হনুমানের নাতনি, মারলে কেন আমায়? এমনি কথা বলা যায় না? না, যাই নাই। যা, আমাদের জন্য এক কাপ চা করে নিয়ে আয়। পারবো না, আপনার বউকে বলেন গা। বউ তো নেই, তাই তোকে বলছি, যা বউয়ের কাজটা তুই করে দে এখন। শুভর কথায় তৃষ্পি ভ্রুকুচকে তাকালো। বউ নেই তো কি হয়েছে? হাত তো দিয়েছে আল্লাহ, হাত দিয়ে নিজের বানিয়ে খান। মাফ কর বোন, তোকে বলাটাই আমার ভুল হয়েছে। এই তো এইবার লাইনে আসছেন। শুভ চেয়ারে বসতে বসতে বলল। যেমন ভাই তেমন তার বোন। তৃষ্পি ওদের ঝামেলা দিকে ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। প্রীত একবার তিনজনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। সব কয়টা বেয়াদব। খাওয়া শেষ করে তৃষ্পি আর এলি কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হলো। তৃষ্পি সাদা নীল একটা সালোয়ার পরে বের হলো। হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, সাদা মাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তাকে। সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে হৃদ সেদিকে তাকাতেই চোখ আটকে গেল যেন। ফর্সা গায়ের রঙের সাথে খোলা চুলে নীল জামা পরিহিত তৃষ্পিকে আজ অন্যরকম সুন্দর লাগছে। মনে মনে বিড়বিড় করে বলল, মেয়েটাকে কি আজকে একটু বেশি সুন্দর লাগছে নাকি? তৃষ্পি হৃদকে তার দিকে তাকিয়ে আছে সেটা খেয়াল করলেও কিছু বলল না, শুধু ব্যাগটা কাঁধে ঝুলিয়ে গম্ভীর গলায় বলল, চল এলি, আমাদের তো নিরামিষ লোকজনদের জন্য অপেক্ষা করলে চলবে না। হৃদ তৃষ্পির খোঁচা মেরে কথা বলাটায় কান না দিয়ে ফোনে মনোযোগ দিল আবার। এলিদের গাড়িটি এসে থামলো সিটি কলেজের সামনে। আমজাদ খানের এই কলেজের প্রিন্সিপাল স্যার ছোটবেলার বন্ধু হয় বলেই কোনো ঝামেলা ছাড়াই ভর্তিটা করিয়ে দিতে পারছে তৃষ্পির। কলেজে গিয়ে ফর্মালিটি শেষ করতে করতে দুপুর হয়ে গেল। ভর্তি প্রক্রিয়া চলাকালীন কয়েকজন ছেলে তৃষ্পির দিকে তাকিয়ে ফিসফিস করছিল। রকি বলল, ভাই দেখ, মেয়েটা কি হেভি দেখতে মারিয়ে, দেখে কেমন প্রেম প্রেম পাচ্ছে। জিসান বলল, ঠিক বলেছিল ভাই, মেয়েটার যদি নাম্বারটা পেতাম। ইস। হৃদয় বলল, এই শালা ভণ্ডরা, জানিস ওটা কে? জিসান বলল, কে ভাই? হৃদয় বলল, ওটা তৌফিক খান হৃদ ভাইয়ের বউ, তাই সাবধানে চোখ তুলে তাকাস না ওর দিকে, না হলে চোখ উপড়ে ফেলতে 1 সেকেন্ডও টাইম নেবে না হৃদ ভাই। রকি বলল, ভাই তুই এত খবর জানলি কিভাবে? জিসান বলল, ও জানবে না তো কে জানবে বল? হৃদ ভাইয়ের বাড়িতে তোর কলিজাটা তা থাকে, সবসময় অ্যালির বাড়ির আশেপাশেই ঘুরে বেড়ায় ও। রকি বলল। হৃদয় একবার এলির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুই আমাদেরকে ওর বউয়ের থেকে দূরে থাকতে বলছিস, আর তুই যেটা করছিস সেটা যদি হৃদ ভাই জানতে পারে তাহলে তো তোকে জ্যান্ত কবর দিবে। প্রস্তুত হয়ে আছি তো আমি মরার জন্য, কি করবো বল, থাকতে পারি না তো না দেখে একদিনও, তাই তো এত বাড়ির আশেপাশে থাকা। ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি বলে সব কি হয়, এমনিতেই মরে যাব ওকে না পেলে। হৃদ ভাইকে আর কষ্ট করে মারতে হবে না আমাকে। রকি বলল, তবুও সাবধানে থাকিস ভাই, ওনার বোনের দিকে হাত বাড়িয়েছিস, সহজে তোকে ছাড়বে বলে মনে হয় না। হৃদয় বলল, আচ্ছা বাদ দে সব, চল ওই দিকটা যাই। তৃষ্পির ভর্তির কাজ শেষ হতেই তারা গেটের কাছে গিয়ে থামলো। ইলি ফোনটা ব্যাগ থেকে বের করে হৃদয়কে ছোট্ট মেসেজ দিল একটা। কোথায় আছো? হৃদয়ের ফোন সাইলেন্টে থাকার জন্য বুঝতে পারল না সে। বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত হৃদয়। এদিকে এলি হৃদয়ের কোনো রিপ্লাই না পেয়ে রেগে বলল, থাক তুই, আমি বাড়ি গেলাম, রিপ্লাই দিতে হবে না তোকে, আমার বাড়ির সামনেও যাবি না আর তুই, বাই। তৃষ্পি এলিকে কাউকে মেসেজ দিতে দেখে জিজ্ঞাসা করলো, কিরে, কাকে মেসেজ দিচ্ছিস? বয়ফ্রেন্ড নাকি?
এলি লজ্জা পাওয়ার মতো করে বলল, হুম। বাবা কি উন্নতি তোর! তো বাড়িতে কেউ জানে? এলি দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না না না, তুইও বলিস না কাউকে প্লিজ। তো কতদিন থেকে চলছে এসব তোদের? প্রায় 8 মাস। ক্রিসপিও আর কিছু বলল না ইলিকে। ও আচ্ছা। ক্রিসপিদের কথা বলার মাঝে একটা কালো রঙের গাড়ি এসে থামলো তাদের সামনে। কিছুক্ষণ হৃদ শুভ দুজন দুই দিক থেকে বেরিয়ে আসলো গাড়ির ভিতর থেকে। ক্রিসপি ওদের নামতে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনারা এখানে হঠাৎ? শুভ হৃদের দিকে তাকিয়ে মজা করে বলল, ভাবি কি করব বলেন? আপনার বউ রিত খানু বউয়ের টানে থাকতে না পেরে চলে আসে এখানে। ব্যাপারটা হাস্যকর না? ক্রিসপি হৃদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ব্যাটারি এত সুন্দর হতে কে বলেছে? তার উপর ব্ল্যাক শার্ট প্যান্ট। হৃদ ক্রিসপির দিকে একবার তাকিয়ে গম্ভীর মুখে বলল, এলি, তোর বান্ধবীকে নিয়ে গাড়িতে ওঠ, চল। ভাইয়া আমরা ফুচকা খেয়ে যেতে চাই। আচ্ছা চল সামনের দোকানে তাহলে। শুভ এলির দিকে এগিয়ে এসে হাত ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, একশো নেই, ওদের একা ছেড়ে দে। একটু চল আমরা ঘুরে আসি এখান থেকে, ওই দিক থেকে। এলি শুভর দিকে তাকিয়ে বলল, আগে ফুচকা খাবো তারপর। হাত ছাড়ো তো। শুভ মনে সন্দেহ নিয়ে বলল, কেন, বয়ফ্রেন্ড দেখে নিবে বলে ভয় করছিস নাকি? এলি দুই দিকে মাথা নাড়িয়ে বলল, সেই রকম কেন হবে? সবাই আমাদের দিকে তাকিয়ে আছে তাই বললাম। ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে ক্রিসপি, এলি, শুভ। শুভ এলির প্লেটেই খাচ্ছে, অন্য কোনো প্লেট নাইনি আর। হৃদ এক সাইডে টুলসে বসে ফোনে গেমস খেলছে, ফ্রি ফায়ার। হৃদয় এলির মেসেজ 10 মিনিট পর দেখেছিল। এলি বাড়ি চলে গেছে কি সেটা দেখার জন্য রোড রাস্তার দিকে এসে দাঁড়াতেই শুভ আর এলিকে দেখতে পেল। দুজন হাত ধরে রাস্তা পার হচ্ছে সেটা। হৃদয় দূরে থেকে দাঁড়িয়ে চোখ লাল করে তাকিয়ে আছে এলি আর শুভকে একসাথে দেখে। হৃদয় জানে ওরা ভাই বোন, তবুও হৃদয়ের ওদের দুজনকে একসাথে দেখে সহ্য করতে পারছে না। বুকের ভিতর কেমন জানি জ্বালাপড়া করছে মনে হচ্ছে। পাশে থেকে রকি বলল, কিরে ভাই, ওই ছেলেটা কে? এলির সাথে কি করছে? হৃদয় এলির দিকে তাকিয়ে থেকে বলল, ওর ছোট চাচার ছেলে শুভ ভাই। জিসান বলল, সে না হয় বুঝলাম, কিন্তু এলির সাথে এত ঘেঁষাঘেঁষির কি আছে বুঝলাম না। ভাই সাবধানে থাক, যুগ জামানা ভালো না। এখন তো নিজের মায়ের পেটের বোনকেই ছাড়ছে না, আর ও তো চাচার মেয়ে। হৃদয় কান চেপে ধরে বলল, প্লিজ চুপ কর না ভাই, আমি সহ্য করতে পারছি না এগুলো। জিসান বলল, ওকে চুপ করলাম, তবে সাবধানে থাকিস। হৃদয় আর কোনো কথা না বলে পকেট থেকে ফোন বের করে মেসেজে লিখে পাঠালো, শুভ ভাইয়ের সাথে তো 1 প্লেট ফুচকাও খাচ্ছিস, আমার সাথে খেতে কিংবা হাতে ধরতে এত প্রবলেম হয় কেন তোর? আমি খারাপ ছেলে বলে আমার থেকে দূরে থাকতে চাস তাই না? ফুচকা খাওয়া শেষ হলে বাড়ি যা তাড়াতাড়ি প্লিজ। তোদের দুজনের নাটক আমার সহ্য হচ্ছে না। আর ওই শুভর থেকে দূরে থাকবি, না হলে খুব খারাপ হবে কিন্তু। রাতে যেন কল পাই, কিভাবে করবি জানি না, তবে আমি কথা বলতে চাই। হৃদয় আর সেখানে দাঁড়িয়ে থাকতে না পেরে কলেজের ভিতরে গিয়ে বসে পড়ল মাঠে। সাথে রকি এবং জিসানও বসলো। হৃদয় মাঠের এক কোণে বসে ঘাস ছিঁড়তে লাগলো। চোখ দুটো লাল হয়ে আছে রাগে আর অভিমানে। রকি চুপচাপ পাশে বসে, জিসানও আর কিছু বলছে না। চারপাশে কলেজের কোলাহল, কিন্তু হৃদয়ের কানে কিছুই ঢুকছে না। ওইদিকে এলির ফোনে মেসেজ ঢুকতেই স্ক্রিনে চলে উঠল হৃদয় নামটা। এলি ভ্রু কুঁচকে মেসেজটা পড়তে লাগলো। পাশে দাঁড়িয়ে থাকা শুভ বলল, কি হলো, কে মেসেজ দিছে তোকে এত? এলি শুভর কথায় কেঁপে উঠল, খানিকটা মিনমিনে গলায় বলল, ওই এক ফ্রেন্ড নোট নেওয়ার জন্য মেসেজ দিচ্ছে। এলি যে শুভকে মিথ্যা বলছে সেটা শুভ সন্দেহ করলেও আর কিছু বলল না সে এলিকে। ফুচকা খাওয়া শেষে তৃষ্টি শুভকে জিজ্ঞেস করলো, আচ্ছা শুভ ভাই, আপনার ভাই কি আসলে একজন এমপি? শুভ বলল। তৃষ্টি বলল, তার মানে একজন এমপি যদি সারাক্ষণ এইভাবে গেমসে মগ্ন থাকে তাহলে জনগণ রক্ষা করবে কখন? তৃষ্টির কথায় হৃদের দিকে তাকিয়ে শুভ হেসে ফিরল এবং তৃষ্টিকে বলল, আপনি চিন্তা করবেন না ভাবি, জনগণ রক্ষা করতে না পারলেও ঠিকই আপনাকে রক্ষা করতে পারবে। হৃদ ওদের কথা শুনে ফোন গেমস বন্ধ করে ফোন পকেটে রাখতে রাখতে বিড়বিড় করে বলল, বেয়াদব একটা। হৃদ বলল, তোদের খাওয়া শেষ হলে চল গাড়িতে রেখে আসি, আমার কাজ আছে পার্টি অফিসে। তৃষ্টি হৃদের কথা শুনে বিড়বিড় করে বলল, একা আসতে পেরেছি, একাই যেতে পারবো। আপনাকে আসতে কে বলেছে? যত সব।
রিস্পির কথা শুনে এলি আর শুভ হেসে ফিরল। হৃদ রিস্পির কথা শুনতে পেয়ে বলল, বেয়াদবের মতো একটু বেশি বকছো বলে মনে হচ্ছে না? মোটেও না। এতই যখন আপনার কাজ, তো কে নিতে আসতে বলেছে আপনাদেরকে? হৃদ রিস্পির খোঁচা মারা কথা শুনে রেগে তাকালো শুভর দিকে, কারণ শুভর জন্যই ও এখানে এসেছে। শুভ হৃদকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মেকি হেসে বলল, আসলে হয়েছে কি ভাবি, আমরা এদিকে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম যখন এসেছি তখন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। রিস্পি বলল। ও আচ্ছা। হৃদ আর দাঁড়িয়ে না থেকে গাড়ির দিকে যেতে লাগলো। একে একে শুভ, এলি, ত্রিস্পি গেল। শুভ এলির সাথে পিছনের সিটে বসলো। ত্রিস্পিও পিছনে উঠতে গেলে হৃদ ধমক দিয়ে বলল, আমাকে কি সবার নিজেদের ড্রাইভার মনে হয়? শুভ হৃদের কথা শুনে ত্রিস্পিকে বলল, ভাবি সামনে বসেন প্লিজ, না হলে হৃদ ভাই রেগে যাবে। ত্রিস্পি হৃদের কথা শুনে বিড়বিড় করতে করতে হৃদের পাশের সিটে গিয়ে বসলো। ত্রিস্পিরা বাড়ি আসলো প্রায় 3টার সময়। ত্রিস্পিদের রেখে শুভ এবং হৃদ পার্টি অফিসে গেছে। ত্রিস্পি নিজের রুমে ফ্রেশ হতে গিয়েও থেমে গেল। পিছনে ফিরে এলিকে ডেকে বলল, এই আলি শোন। এলি ত্রিস্পির দিকে তাকিয়ে বলল। বলো। ত্রিস্পি বলল, কি হয়েছে তোর? কলেজ থেকে বেরিয়ে এত চুপচাপ হয়ে গেলি কেন বলতো আমাকে? এলি আমতা আমতা করে বলল, কই ঠিকই আছি আমি, এমন মাথা ধরেছে তাই। ত্রিস্পি খুব ভালো করেই বুঝতে পারছে যে তাকে এলি মিথ্যা কথা বলছে, তাই সে বলল, আচ্ছা তুই কি সত্যি আমাকে বন্ধু ভাবিস তো নাকি? এলি এসে বলল। ভাবি। কেন? ত্রিস্পি বলল, তাহলে মিথ্যা বলছিস কেন? কি হয়েছে বল আমাকে, কোনো প্রবলেম হয়েছে কি? এলি ত্রিস্পিকে জড়িয়ে ধরে বলল, হৃদয় আমাকে শুভ ভাইয়ার সাথে থাকাটা ভালো চোখে দেখছে না তিপসি। শুভ ভাইয়ার থেকে দূরে দূরে থাকতে বলেছে। আমি কি করব এখন? আমরা তো ভাই বোন তাই না বল? তাহলে ওর এত প্রবলেম হচ্ছে কেন? ত্রিস্পি এলির মাথায় হাত রেখে বলল, দেখ এলি, হৃদয় ভাইয়া তোকে ভালোবাসে, তাই শুভ ভাইয়ার সাথে থাকাটা ভালো চোখে দেখছে না। এলি বলল, কিন্তু আমরা ছোটবেলা থেকে তো একসাথে বড় হচ্ছি তাই না? ত্রিস্পি এলির কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর এলির দুই গালে হাত দিয়ে বলল, ভালোবাসা খুব অদ্ভুত এক জিনিস বুঝলি। এতে ভুল বোঝাবুঝি থাকবে, তাই বলে কথা বলা বন্ধ করে দিলে কিন্তু সব সমস্যার সমাধান হবে না। তার সাথে কথা বল, তার ভুলটা ভাঙা। জানিস তো, ছেলেরা তার শখের নারীর পাশে তার নিজের ভাইকেও সহ্য করতে পারে না, আর চাচাতো ভাই তো দূরের কথা। এলি ত্রিস্পির দিকে অদ্ভুত চোখে তাকালো এবং জিজ্ঞেস করলো, তুই এত কিছু জানলি কিভাবে বোন? তুই কি আগে কখনো কাউকে ভালোবেসেছিলি নাকি? ত্রিস্পি আনমনা হয়ে বলল, হয়তো। এলি চিল্লিয়ে বলল। মানে? ত্রিস্পি এলির মুখটা চেপে ধরে বলল, আগে আস্তে চিল্লা। কাউকে ভালো না বাসলেও সেই সম্পর্কে কিছুটা ধারণা আছে বুঝলি। আর আমার ফ্রেন্ডের সাথে এমনটা হয়েছে, তাই বললাম এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, যা, পরে কথা হবে। ত্রিস্পি এলিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ছুটে গেল রুমের দিকে। এলি ত্রিস্পির যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেও রুমের দিকে গেল। এদিকে পার্টি অফিসে মিটিং শেষ করে নিজের রুমে বাকরুদ্ধ হয়ে বসে আছে হৃদ, সাথে শুভ আছে। হৃদ সোফায় আতশোয়া হয়ে ফোনে গেমস খেলছে। শুভ কিছুক্ষণ পর হৃদকে জিজ্ঞেস করলো, আচ্ছা হৃদ, তুই কি তৃপ্তি ভাবিকে মেনে নিয়েছিস? হৃদ শুভর দিকে না তাকিয়ে বলল, মেনে না নেওয়ার কি আছে? বিয়ে যখন হয়েছে মেনে তো নিতেই হবে, তাই নয় কি? কিন্তু শুভ সঙ্গে সঙ্গে হৃদকে জিজ্ঞেস করলো, কিন্তু কি? হৃদ উঠে বসে শুভকে বলল, সমস্যা হলো আমি কাউকে আমার জীবনে এতটা জায়গা দিতে অভ্যস্ত না। রাজনীতি, কাজ, দায়িত্ব এইসব নিয়েই তো এতদিন ছিলাম। হঠাৎ করে একটা মানুষ এসে সব কিছুর মধ্যে জায়গা করে নিলে তো একটু অস্বস্তি তো লাগবেই। শুভ মুচকে হেসে বলল, ভয় পাচ্ছিস নাকি তৃপ্তি ভাবিকে কাছে টেনে নিতে? হৃদ ভ্রুকুচকে বলল, তোর এমন কেন মনে হলো যে আমি ভয় পাচ্ছি তা? শুভ এবার হৃদের কাছে গিয়ে বসে বলল, ভয় পাচ্ছিস তার কারণ তুই আগের একবার ঠকেছিস এই ভালোবাসাটাই, তাই এখন নিজের মনে কাউকে জায়গা দিতে পারছিস না। হৃদ গম্ভীর মুখে বলল, সেই রকম কিছু না রে, এমনি। আর
ওর তো এখনো 18 বছর পূর্ণ হয়নি, তাই আর কি। শুভ সন্দেহী চোখে হৃদের দিকে তাকিয়ে বলল, কেন ভাই? ভাবির 18 বছর পূর্ণ হলে বছর করতে নাকি? হৃদ সোফা থেকে উঠতে উঠতে বলল, কেন, তোর কি কাকু ডাক শোনার ইচ্ছে নেই নাকি? তুই তো আমার থেকে বেশি এগিয়ে ব্রো। হৃদ রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ফালতু বকা বন্ধ করে বাড়ি যেতে চাইলে আয় তাড়াতাড়ি। শুভ হৃদের কথা শুনে দৌড় লাগালো হৃদের পিছু। না হলে বলা তো যায় না, সত্যি সত্যি হৃদ তাকে ফেলে রেখে চলে গেল। সন্ধ্যা 7টা হবে হয়তো। এলি নিজের রুমে বসে ভয়ে ভয়ে ফোন লাগালো হৃদয়কে। কিছুক্ষণ যেতেই ফোনের ওপাশ থেকে হৃদয়ের কণ্ঠ শোনা গেল। আসসালামু আলাইকুম। এলি হৃদয়ের কথার সালাম দিয়ে বলল। ওয়ালাইকুম আসসালাম, কি করছো? হৃদয় বলল। এই তো শুয়ে আছি, তুমি? এলি বলল। এত তাড়াতাড়ি আজকে বাড়ি চলে এসেছো? হৃদয় বলল। কয় এমনি চলে এসেছি, ভালো লাগছিল না তাই। এলি বলল। কেন, কি হয়েছে? হৃদয় বলল। জানি না। এলি বলল। দেখো, শুভ ভাইয়ার সাথে তো আমি সবসময় ক্লোজ হয়েই থাকি, আর উনি আমার খুব খেয়াল রাখে। আর মেন কথা হলো, উনি আমার চাচাতো ভাই, হাত ধরতেই পারে। তাই বলে এইভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? হৃদয় বলল। কয় মন খারাপ করে আছি, এমনি মাথা ব্যথা করছে তাই শুয়ে আছি। এলি বলল। সিগারেট খেয়েছো আবার, তাই তো? হৃদয়ের সোজাসাপটা উত্তর। হুম। এলি বলল। যেদিন সিগারেট খাওয়া ছাড়তে পারবি সেদিন আমার সাথে কথা বলতে আসবি, বাই। হৃদয় বলল। আরে আরে শুনো তো, ফোন কাটলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। এলি বলল। কি খারাপ হবে? হ্যাঁ, হৃদয় বলল। দেখো, তুমি আগে শুভ ভাইয়ের থেকে দূরে থাকার চেষ্টা করো। আমি এসব আর কখনো ছুঁয়ে দেখবো না, সত্যি। তোমার ভাই বোন হও ঠিক আছে, কিন্তু আমি শুভ ভাইয়ের চোখের ভাষা বুঝতে পারি একটু হলেও। উনি হয়তো তোমাকে ভালোবাসে। এলি বলল। পাগল হয়েছে তুমি? শুভ ভাইয়াকে নিয়ে তুমি কি সব কথা বলছো? উনি এই রকম না। হৃদয় বলল। একটা ছেলে পারে একটা ছেলের চোখের ভাষা বুঝতে, আর এই ব্যাপারটা হয়তো হৃদ ভাইও জানে মনে হয়। না হলে ওনার সামনে তোমার হাত ধরা 1 প্লেট ফুচকা খাওয়া আবার একসাথে বসে গাড়ি যেতে কখনোই পারতাম না। এলি বলল। তোমার ফালতু কথা রাখো তো। হৃদয় রেগে বলল। রাখলাম, কিন্তু একটা কথা শুনে রাখো, আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে তোর পরিবার শুভ ভাইকে রেখে তোকে আমার সাথে কোনোদিনই বিয়ে দেবে না। আর আমার সাথে বিয়েটা না হয়ে যদি শুভ ভাইয়ের সাথে হয়, তবে বিশ্বাস কর তোর বিয়ের দিনই হবে আমার এই পৃথিবীর শেষ দিন। এলি বলল। চুপ করবা কি তুমি? হৃদয় বলল। আচ্ছা রেখো, তাহলে ঘুমাবো, আমি ভালো লাগছে। খেয়েছো? জানি না, বাইরে। রাখলাম। হৃদয় আর এলিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা রেখে দিল সাইলেন্ট করে। এলি একের পর এক ফোন করেও হৃদয়ের যখন সাড়া পেল না, তখনই নিজেও ফোনটা রেখে শুয়ে পড়লো কম্বল মুড়ি দিয়ে। হৃদ আর শুভ বাড়ি আসলো 9টার দিকে। হৃদ নিজের রুমে গিয়ে দেখলো তার বেয়াদব বউটা বিছানায় চারিদিকে বই রেখে গুনগুন করে গান গাইছে। অভিমানে চুপটি করে এসেছি তাই দূরে সরে, বোঝাতে চেয়েও পারিনি তাই বোঝাতে লুকোনো কথা। ইট পাথরের শহরে গাড়ি বাড়ির বহরে, খুঁজছে এমন ভীষণ করে দীপান্বিতা। জীবন যখন থমকে দাঁড়ায়, স্বপ্নগুলো দৃষ্টি ছড়ায়, তৃষ্ণা বুকের বৃষ্টি হারায় দীপান্বিতা। গান গাইতে গাইতে তৃষ্পি খেয়ালই করেনি কখন হৃদ দরজার পাশে এসে দাঁড়িয়ে আছে। হৃদ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে শুধু তৃষ্পির দিকে তাকিয়ে রইল। মেয়েটার কণ্ঠে একটা অদ্ভুত মায়া আছে। হৃদ রুমে ঢুকতে ঢুকতে গলা খাকারি দিয়ে বলল। কি ম্যাডাম, আপনিও কি কাউকে ভালোবাসেন নাকি যে এত আবেগ নিয়ে গান গাইছেন? হৃদের গলা পেয়ে তৃষ্পি ঠিকভাবে বসে বইগুলা গোছাতে গোছাতে বলল। আপনাকে বলতে যাব কেন? হৃদ টেবিলে ফোনটা রেখে ঘড়ি খুলতে খুলতে বলল। কিন্তু আমি তো তোমার স্বামী, তাই না? তাহলে তোমার সব কিছু জানার অধিকার তো আছে আমার, তাই নয় কি? তৃষ্পি হৃদের দিকে মুখ করে বলল। বউ হিসেবে মেনে নিয়েছেন নাকি যে অধিকারের কথা বলছেন? হৃদ নরম গলায় বলল। কিন্তু মেনে নিতেই হবে, বউ হয়ে যখন এসেছো আমার।
তৃষ্পি কথা ঘুরিয়ে বলল, আচ্ছা বাদ দেন এসব। কলেজে তো মাঝপথে ভর্তি হলাম, আমার তো কিছু পড়া নেই। 2 মাস পর পরীক্ষা আছে, এত তাড়াতাড়ি আমি সিলেবাস কিভাবে শেষ করব এখন? হৃদ একটু ভেবে বলল। এলির সাথে টিউশন করবে আর রাতে আমার কাছে পড়বে। তৃষ্পি সন্দেহী চোখে তাকিয়ে বলল। আপনার কাছে আবার পড়তে হবে কেন? হৃদের সোজাসাপটা উত্তর। কারণ আমি চাই না তুমি ফেল করো। তা একজন এমপির বউ ফেল করলে মান সম্মান থাকবে আমার, বেয়াদব। তৃষ্পি হৃদের কথা শুনে বলল, ফেল করলে তো ভালোই হবে আপনার। এই সুযোগে আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারবেন। আমার মতো পিচ্চি মেয়ের সাথে আপনাকে আর সংসার করতে হবে না তাহলে। হৃদ ভ্রু কুঁচকে বলল। একটু বেশি বুঝে গেছো বলে মনে হচ্ছে না? তৃষ্পি মুখ ভেঙচি দিয়ে বলল, না, হচ্ছে না, সত্যি কথাই বললাম। আচ্ছা তৃষ্পি কিছু একটা ভেবে আবার বলল, লীনা আপু আর অভি ভাইয়াকে তো দেখতে পেলাম না, ওনারা কি চলে গেছেন নাকি? হৃদের সোজাসাপটা উত্তর। কেন? সব দোষ আপনার। কি দরকার ছিল ওইভাবে লীনা আপুকে অপমান করার? কত সুন্দর দেখতে আপু। ইস, আমি যদি ওই রকম হতাম তাহলে আপনাকে কখনোই বিয়ে করতাম না। হৃদ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তৃষ্পির দিকে। হয়তো ভাবছে এই কেমন মেয়েকে সে বিয়ে করেছে, যে কিনা নিজেই নিজের সতীন আনতে চাইছে। মনের মধ্যে প্রশ্নটা চেপে রাখতে না পেরে কিছুক্ষণ পর হৃদ বলল, আচ্ছা তুমি কি সতীনের সাথে সংসার করতে চাও নাকি? তৃষ্পি মুচকি এসে বলল, চাই তো। আমার যদি সতীন আসে তাহলে আমাকে আর আপনার কোনো কাজ করে দিতে হবে না, পায়ের ওপর পা তুলে খাবো তখন। তার সাথে আগে থেকেই সব মিটমাট করে নিব যে আপনি রাতে আমার কাছেই থাকবেন, কারণ আমি রাতে একা ঘুমোতে পারি না, আর আমি বাড়ির কোনো কাজ করব না, সব সেই করবে। হৃদ ভেবে পাচ্ছে না এই কোন পাগল মেয়েকে সে বিয়ে করেছে। হয়তো আজ প্রথম দেখেছে এমন কোনো মেয়েকে যে নিজের স্বামীর দ্বিতীয় বিয়ে দিতে চাইছে। হৃদ মনে মনে বলল, আল্লাহ, এই আধা পাগল মেয়েটা আমার কপালে জুটলো কিভাবে? হৃদ ওয়াশরুমে যেতে যেতে তৃষ্পিকে বলল, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো আমার দ্বিতীয় বিয়ে দেওয়ার, আমি গেলাম। শুভ নিজের রুমের দিকে যাওয়ার সময় কি মনে করে এলি রুমের সামনে এসে দাঁড়ালো। রুম অন্ধকার দেখে সে ধীরে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। শুভ ভিতরে গিয়ে বিছানার দিকে তাকাতেই দেখতে পেল জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে এলির মুখে পড়েছে। এখন এলিকে দেখে মনে হচ্ছে যেন কোনো নিষ্পাপ শিশু ঘুমিয়ে আছে। শুভ বেশ কিছুক্ষণ এলির মুখের দিকে তাকিয়ে থাকলো, মনে মনে বলল, এলি জান, এত মায়াবতী কেন রে তুই? কি আছে তোর ওই ডগর ডগর চোখ দুটোতে জান? বিশ্বাস কর, তোর চোখের দিকে তাকিয়ে আমি আর নিজের মাঝে থাকি না। আর কিছুদিন পর আমি তোর সামনে ভালোবাসার আবেদন নিয়ে যাব। তুই আমাকে প্লিজ ফিরিয়ে দিস না জান। তোকে না পেলে হয়তো আমি বেঁচে থাকলেও মরে যাব। বিশ্বাস কর, তোকে অনেক ভালোবাসি রে জান। শুভ চোখের কোণে চলে আসা জল মুছে এলির কপালে সযত্নে একটা চুমু খেলো। এলি ঘুমের ঘুরে নড়াচড়া করতে করতে কিছুক্ষণ পর জেগে গেল। রুমে কারোর উপস্থিতি টের পেয়ে লাইট জ্বালিয়ে ভয়ে জড়সড় হয়ে বসে পাশের দিকে তাকালো। শুভকে চিন্তামগ্ন হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন এত রাতে? শুভ ঠোঁট বাঁকিয়ে বলল, শাকচুন্নি, এখনো তো 10টা বাজেনি, তাহলে এত রাত কিভাবে হলো? এলি ভ্রু কুঁচকে শুভর দিকে তাকিয়ে বলল, 10টা বা কম কিসের শুনি? এত রাতে কেউ একটা মেয়ের রুমে আসে? শুভ হালকা হেসে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি তো আর কেউ না, আমি তো তোর। এলি অবাক হওয়ার মতো করে বলল, আমার কি? শুভ হালকা কাশি দিয়ে বলল, আমি তো না, মানে চাচাতো ভাই, তাই বলতে চাচ্ছিলাম আর কি। ভাই হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে, তাই না, তোকে দেখে রাখার। এলি ঠোঁট বাঁকিয়ে বলল, আমাকে এত দেখে রাখতে হবে না আপনাকে, আমি নিজেকে সামলে রাখতে পারি। চাঁদের আলো আর লাইটের মিশ্র আলোতে এলির মুখটা যেন আরো বেশি মায়াবী লাগছে। শুভ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। এলি সেটা খেয়াল করে বিরক্ত হয়ে বলল, এভাবে তাকে কি দেখছে না তো? শুভ হেসে বলল, তুই আজকাল একটু বেশি সুন্দর হয়ে যাচ্ছিস রে। এলি অবাক হয়ে বলল, আমাকে কি আগে দেখতে ভালো লাগতো না নাকি? শুভ মনে মনে বলল, আগে তো নিজেকে একটু দূরে দূরে রাখতে পারতাম জান, একটু হলেও। এখন তো মনে হচ্ছে তোকে ছাড়া এক মুহূর্ত দূরে থাকা পারবো না।
এলি শুভকে বিড়বিড় করতে দেখে বলল। কি বিড়বিড় করছে না তো? শুভ হালকা কাশি দিয়ে বলল। না কিছু না, খেয়েছিস তুই? আপনি? শুভ বেরিয়ে যেতে যেতে বলল। না, ফ্রেশ হয়ে যাব। আচ্ছা ঘুমা তুই, রাত হয়েছে অনেক। এলি অবাক হয়ে বলল। এই তো বললেন 10টা বাজে। শুভ মুচকে হাসি দিয়ে বলল। জি না, 11টা বাজতে চললো। তোর কাছে তো একটা অনেক রাত, তাই না? এলির সব মাথার উপর দিয়ে গেল শুভর বলা কথাগুলো। বিছানায় বসে ভাবতে লাগলো হৃদয়ের বলা কথাগুলো। শুভ কি সত্যিও তাকে ভালোবাসে? না হলে এত রাতে আমার রুমে কি করতে এসেছিল শুভ ভাইয়া? হৃদ গোসল সেরে একেবারে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। রুমের ভিতরে এসে বিছানার দিকে চোখ যেতেই দেখতে পেল তার বেয়াদব বউটা পুরো বিছানা দখল করে ঘুমাচ্ছে। বইগুলোও গুছিয়ে রাখিনি ঠিক করে। একদিকে বই আর একদিকে তৃষ্পি হাত পা ছড়িয়ে শুয়ে আছে। তৃষ্পি দেখতে খুবই মিষ্টি আর প্রাণবন্ত একটা মেয়ে। মাঝারি গড়নের শরীর, ফর্সা উজ্জ্বল গায়ের রং আর মুখ ভরা শিশু সুলভ সরলতা যেন তাকে আরো আলাদা করে তোলে। তার বড় বড় ডাগর ডাগর চোখ দুটো সবসময় কৌতূহলে ভরা থাকে, যেন চোখেই লুকিয়ে আছে হাজারটা দুষ্টুমি আর হাসি। ছোট্ট নাক আর গোলাপি ঠোঁটের কোণে লেগে থাকা চঞ্চল হাসিটা যে কাউকে মুহূর্তেই মুগ্ধ করে দিতে পারে। ঘন কালো চুলগুলো কখনো খোলা রাখে, আবার কখনো আলতো করে বেঁধে রাখে, যা তাকে আরো স্নিগ্ধ আর মায়াবী করে তোলে। তাকে দেখলে মনে হয় যেন এক টুকরো সরলতা আর দুষ্টুমির মিশেল। তৃষ্পির সৌন্দর্যের আসল আকর্ষণ শুধু তার চেহারাই নয়, বরং তার নিষ্পাপ স্বভাব, সরল কথা আর শিশুসুলভ আচরণেই। তাই তাকে দেখলে মনে হয় এই মেয়েটা যেন বাড়ির সবার মুখে হাসি ফোটানোর জন্যই এসেছে বউ হয়ে। না হলে একজন এমপি হয়েও হৃদ বিয়ের রাতে একটু হলেও তৃষ্পির প্রেমে পড়ে গেছে। তাই তো এখন আর তৃষ্পিকে সে তেমন কিছু বলে না। যে মানুষটা এক সময় এই বিয়ের জন্য মোটেও রাজি হচ্ছিল না, সেই মানুষটাই এখন নিজের অজান্তেই তার বউয়ের মায়াবী চেহারার প্রেমে খুব গভীরভাবে পড়ে গেছে। হৃদ আর বেশি কিছু না ভেবে তোয়ালে দিয়ে ভালোভাবে মাথাটা মুছে আলমারি থেকে একটা ব্ল্যাক রঙের শার্ট বের করে পরে নিল। দরজাটি লাগিয়ে দিয়ে এসে তৃষ্পির বিছানায় রাখা বইগুলো গুছিয়ে রেখে দিল বুক টেবিলে। হৃদ বইগুলো গুছিয়ে রেখে বিছানার দিকে তাকিয়ে আবারও ভ্রু কুচকালো। পুরো বিছানাটা জুড়ে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে তৃষ্পি। মনে হচ্ছে যেন বিছানাটা তার একারই। হৃদ একটু বিরক্ত হয়ে বলল।